এখন শনিবারের সন্ধে আপনারা শুনছেন রহস্য আনলিমিটেড। সপ্তম খণ্ডে আজকের গল্প গন্ধটা খুব সন্দেহজনক। গল্পকার শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কণ্ঠে সুদীপ মুখার্জি, প্রযোজনা পারসেপশন ক্রিয়েটিভস ও antenna.art-house, কার্যনির্বাহী প্রযোজক গার্গী বোস, সাউন্ড রেকর্ডিস্ট কৌশিক ঘোষ, শব্দ পরিকল্পনা, সম্পাদনা ও গ্রাফিক ওয়ার্ক জিষ্ণু সেনগুপ্ত, সূত্রভাষ্য, ইলাস্ট্রেশন ও সৃজন নির্দেশনা অর্জুন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গন্ধটা খুব সন্দেহজনক। সেবার আমার দিদিমা পড়ল ভারী বিপদে। দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন। সে আজ 50 বছর আগেকার কথা। আমার মা তখন ছোট, ইজের পড়া খুকি। তখন এত সব শহর নগর ছিল না, লোকজনও এত দেখা যেত না। চারধারে কিছু গাছগাছালি, জঙ্গল টঙ্গল ছিল। সেই রকমই এক নির্জন জঙ্গলে জায়গায় দাদামশাই বদলি হলেন, উত্তর বাংলার দোমোহানিতে। মালগাড়ির গার্ড ছিলেন, তাই প্রায় সময়ই তাকে বাড়ির বাইরে থাকতে হতো। কখনো এক নাগাড়ে 3-4 কিংবা 7 দিন। তারপর ফিরে এসে হয়তো একদিন মাত্র সময় পেতেন বাসায় থাকতে, ফের মালগাড়ি করে চলে যেতেন। আমার মায়েরা 5 বোন আর 4 ভাই। দিদিমা এই মোট 9 জন ছেলেমেয়ে নিয়ে বাসায় থাকতেন। ছেলেমেয়ে সবাই তখন ছোট ছোট, কাজেই দিদিমার ঝামেলার অন্ত নেই। এমনিতেই দোমোহানি জায়গাটা ভারী সুন্দর আর নির্জন স্থান। বেঁটে মেটে লিচু গাছে ছাওয়া, পাথরকুচি ছড়ানো রাস্তা, সবুজ মাঠ, কিছু জঙ্গলও ছিল। লোকজন বেশি নয়। একধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার, আর অন্য ধারে রেলের বাবুদের জন্য আধ পাকা কোয়ার্টার। একটা স্কুল ছিল ক্লাস 8 পর্যন্ত। একটা রেলের ইনস্টিটিউট ছিল, যেখানে প্রতি বছর 2-3 বার করে কেদার রায় বা টিপু সুলতান নাটক হতো। রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন, শীতকালে ক্রিকেট। বড় সাহেবরা সে খেলা দেখতে আসতেন। মাঝে মাঝে সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে বা জয়ন্তিয়া পাহাড়ে চড়ুই ভাতিতেও যেত। ছোট আর নির্জন হলেও বেশ আমোদে জায়গা ছিল দোমোহানি। দোমোহানিতে যাওয়ার পরেই কিন্তু সেখানকার পুরনো লোকজনেরা এসে প্রায়ই দাদামশাই আর দিদিমাকে একটা বিষয়ে খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন। কেউ কিছু ভেঙে বলতেন না। যেমন স্টোর কিপার অক্ষয় সরকার দাদামশাইকে একদিন বললেন, এই জায়গাটা কিন্তু তেমন ভালো নয় চাটুজ্জে, লোকজন সব বাজিয়ে নেবেন, হুটহাট যাকে তাকে ঘরে ঢুকতে দেবেন না। কিন্তু একদিন পাশের বাড়ির পালিত গিন্নি এসে দিদিমাকে হেসে হেসে বলে গেলেন, নতুন এসেছেন, বুঝবেন সব আস্তে আস্তে, চোখ কান নাক সব খোলা রাখবেন, কিন্তু ছেলে পুলেদেরও সামলে রাখবেন। এখানে যারা সব আছে তারা ভালো নয়। দিদিমা ভয় খেয়ে বললেন, কাদের কথা বলছো দিদি? পালিত গিন্নি শুধু বললেন, সে আছে, বুঝবেন না। তারপর থেকে দিদিমা একটু ভয়ই থাকতে লাগলেন। একদিন হলো কি, পুরনো ঝি সুখিয়ার দেশ থেকে চিঠি এলো যে তার ভাসুরপোর খুব বেমার হয়েছে, তাই তাকে যেতে হবে। 1 মাসের ছুটি নিয়ে সুখিয়া চলে গেল। দিদিমা নতুন ঝি খুঁজছেন, তা হঠাৎ করে পরদিন সকালেই একটা আধ বয়সী বউ এসে বলল, ঝি রাখবেন? দিদিমা দোনো করে তাকে রাখলেন। সে দিব্যি কাজকর্ম করে, খায় দায়, বাচ্চাদের গল্প বলে ভোলায়। দিন 2 পর পালিত গিন্নি একদিন সকালে এসে বললেন, নতুন ঝি রাখলেন নাকি দিদি? কই তা দেখি তাকে। দিদিমা ডাকতে গিয়ে দেখেন কলতলায় এঁটো বাসন ফেলে রেখে ঝি কোথায় হাওয়া হয়েছে। অনেক ডাকাডাকিতেও পাওয়া গেল না। পালিত গিন্নি মুচকি হাসি হেসে বললেন, ওদের ওই রকমই ধারা, ঝিটার নাম কই বলুন তো? দিদিমা বললেন, কমলা। পালিত গিন্নি মাথা নেড়ে বললেন, চিনি, হালদার বাড়িতে ওকে রেখেছিল। দিদিমা অতিষ্ঠ হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো?
পালিত গিন্নি শুধু শ্বাস ফেলে বলেন, সব কি আর খুলে বলা যায়? এখানে এই হচ্ছে ধারা, কোনটা মানুষ আর কোনটা মানুষ না তা চেনা ভারী মুশকিল। এবার দেখে শুনে একটা মানুষই রাখুন। এই বলে চলে গেলেন পালিত গিন্নি, আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন। কমলা অবশ্য একটু বাদেই ফিরে এলো। দিদিমা তাকে ধমক দিয়ে বললেন, কোথায় গিয়েছিলে? সে মাথা নিচু করে বলল, মা, লোকজন এলে আমাকে সামনে ডাকবেন না, আমি বড় লজ্জা পাই। কমলা থেকে গেল, কিন্তু দিদিমার মনের খটকা ভাবটা গেল না। ওদিকে দাদামশাইয়েরও এক বিচিত্র অভিজ্ঞতা হল। একদিন লাইনে গেছেন, নিস্তব্ধ রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। দাদামশাই ব্রেক ভ্যানে বসে ঝিমোচ্ছেন। হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল। তা মালগাড়ি যেখানে সেখানে দাঁড়ায়। স্টেশনের পয়েন্টসম্যান আর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারেরা অনেক সময় রাত বিরেতে ঘুমিয়ে পড়ে, সিগন্যাল দিতে ভুলে যায়। সে আমলে এরকম হামেশা হতো। সেরকমই কিছু একটা হয়েছে ভেবে দাদামশাই বাক্স থেকে পঞ্জিকা বের করে পড়তে লাগলেন। পঞ্জিকা পড়তে তিনি বড় ভালোবাসতেন। গাড়ি দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে। হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেক ভ্যানের পিছনে লোহার সিঁড়ি বেয়ে কে যেন গাড়ির ছাদে উঠছে। দাদামশাই মুখ বার করে কাউকে দেখতে পেলেন না। ফের শুনলেন একটু দূরে কে যেন ওয়াগনের পাল্লা খোলার চেষ্টা করছে। খুব চিন্তায় পড়লেন দাদামশাই। ডাকাতেরা অনেক সময় সাঁট করে সিগন্যাল বিগড়ে দিয়ে গাড়ি থামায়, মালপত্র চুরি করে। তাই তিনি সরেজমিনে দেখার জন্য গাড়ি থেকে হাত বাতিটা নিয়ে নেমে পড়লেন। লম্বা ট্রেন, তার একদম ডগা ইঞ্জিন। হাঁটতে হাঁটতে এসে দেখেন লাল সিগন্যাল ইতিমধ্যে সবুজ হয়ে গেছে, কিন্তু ড্রাইভার এবং ফায়ারম্যান কয়লার ঢিবির ওপর গামছা পেতে শুয়ে অঘরে ঘুমোচ্ছে। ওদেরও দোষ নেই, অনেকক্ষণ নাগাড়ে ডিউটি দিচ্ছে, একটু ফাঁক পেয়েছে কি ঘুমিয়ে পড়েছে। বহু ঠেলাঠেলি করে তাদের তুললেন দাদামশাই। তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেক ভ্যানের দিকে ফিরে আসতে লাগলেন। মাঝামাঝি এসেছেন, হঠাৎ শোনেন ইঞ্জিন হুইসেল দিল। গাড়িও ক্যাঁচ ক্যাঁচ করে চলতে শুরু করল। তিনি তো অবাক। ব্রেক ভ্যানে ফিরে গিয়ে তিনি সবুজ বাতি দেখালে তবে ট্রেন ছাড়বার কথা। তাই দাদামশাই হাঁ করে চেয়ে রইলেন। অবাক হয়ে দেখেন ব্রেক ভ্যান থেকে অবিকল গার্ডের পোশাক পরা একটা লোক হাত বাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে। ব্রেক ভ্যানটা যখন দাদামশাইকে পার করে চলে যাচ্ছে, তখন লোকটা তার দিকে চেয়ে ফিক করে হেসে ফেলল। বহু কষ্টে দাদামশাই সেবার ফিরে এসেছিলেন। সেবার ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্য চা বাগানগুলোতে ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়ে দোমোহানিতে এসে পৌঁছলেন। তিনি এলেবেলে খেলা দেখাতেন, দড়ি কাটার খেলা, তাসের খেলা, আগুন খাওয়ার খেলা। তা দোমোহানির মতো গঞ্জ জায়গায় সেই খেলা দেখতেই লোক ভেঙে পড়ল। ভট্টাচার্য স্টেজের ওপর দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটু বক্তৃতা করছিলেন। হাতে ম্যাজিকের ছোট্ট কালো একটা লাঠি। বলছিলেন, ম্যাজিক মানেই হচ্ছে হাতের কৌশল, মন্ত্রতন্ত্র নয়। আপনারা যদি কৌশল ধরে ফেলেন তাহলে দয়া করে চুপ করে থাকবেন, কেউ যেন স্টেজে টর্চের আলো ফেলবেন না, ইত্যাদি। এইসব বলছেন, ম্যাজিক তখনও শুরু হয়নি। হঠাৎ দেখা গেল তার হাতের লাঠিটা হঠাৎ হাত থেকে শূন্যে উঠে ডিগবাজি খেল। তারপর আস্তে আস্তে ফিরে গেল ম্যাজিশিয়ানের হাতে। প্রথমেই আশ্চর্য খেলা দেখে সবাই প্রচণ্ড হাততালি দিল, কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেলেন। এর পরের খেলা ব্ল্যাকবোর্ডে দর্শকরা চক দিয়ে যা খুশি লিখবেন, আর প্রফেসর ভট্টাচার্য চোখ বাঁধা অবস্থায় তা বলে দেবেন। কিন্তু আশ্চর্য, প্রফেসর ভট্টাচার্যের এই খেলাটা মোটেই সেরকম হল না। দর্শকেরা কে গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখবেন এই নিয়ে এ ওকে ঠেলছে, সেটাকে ঠেলছে। প্রফেসর ভট্টাচার্য চোখের ওপর ময়দান নেচি আর কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে সবাইকে বলছেন, চলে আসুন, চলে আসুন, সংকোচের কিছু নেই, আমি বাঘ ভাল্লুক নই, ইত্যাদি। সে সময় হঠাৎ দেখা গেল কেউ যাওয়ার আগেই টেবিলের ওপর রাখা চকের টুকরোটা নিজে থেকেই লাফিয়ে উঠল এবং শূন্যে ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের উপর লিখতে লাগল, প্রফেসর ভট্টাচার্য ইজ দ্য বেস্ট ম্যাজিশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড।
এই অসাধারণ ম্যাজিক দেখে দর্শকেরা ফেটে পড়ল উল্লাসে, আর ভট্টাচার্য কাঁদো কাঁদো হয়ে চোখ বাঁধা অবস্থায় আরও গম্ভীর হয়ে গেলেন। আগুন খাওয়ার খেলাতেও আশ্চর্য ঘটনা ঘটালেন তিনি। কথা ছিল মশাল জেলে সেই মশালটা মুখে পুরে আগুনটা খেয়ে ফেলবেন। তাই করলেন, কিন্তু তারপরেই দেখা গেল ভট্টাচার্য হাঁ করতেই তার মুখের থেকে সাপের জিভের মতো আগুনের হলকা বেরিয়ে আসছে। পরে তাসের খেলা যখন দেখাচ্ছেন তখন দেখা গেল কথা বলতে গেলেই আগুনের হলকা বেরোয়। দর্শকরা দাঁড়িয়ে উঠে সাধুবাদ দিতে লাগলো, কিন্তু ভট্টাচার্য খুব কাঁদো কাঁদো মুখে 4, 5, 7 গ্লাস জল খেতে লাগলেন স্টেজে দাঁড়িয়ে। তবুও হাঁ করলেই আগুনের হলকা বেরোয়। তখন মফস্বল শহরের নিয়ম ছিল বাইরে থেকে কেউ এরকম খেলা টেলা দেখাতে এলে তাঁকে কিংবা তাঁর দলকে বিভিন্ন বাসায় সবাই আশ্রয় দিতেন। প্রফেসর ভট্টাচার্য আমার মামার বাড়িতে উঠেছিলেন। রাত্রে খেতে বসে দাদামশাই বললেন, আপনার খেলা গণপতির চেয়েও ভালো, অতি আশ্চর্য খেলা। ভট্টাচার্যও বললেন, হ্যাঁ, অতি আশ্চর্য খেলা, আমি এরকম আর দেখিনি। দাদামশাই অবাক হয়ে বললেন, সে কি, এ তো আপনি দেখালেন। তাঁকে খুবই বিস্মিত মনে হচ্ছিল। দাদামশাইয়ের বাবা সেবার বেড়াতে এলেন দোমোহানিতে। বাসায় পা দিয়ে বললেন, তোদের ঘর ধরে একটা আষ্টে গন্ধ কেন রে? সবাই বলল, আষ্টে গন্ধ? কই, আমরা তো কিছু পাচ্ছি না। দাদামশাইয়ের বাবা ধার্মিক মানুষ, খুব পণ্ডিত লোক, মাথা নেড়ে বললেন, আলবাত আষ্টে গন্ধ। সে শুধু তোমাদের বাসাতেই নয়, স্টেশনে নেমেও গন্ধটা পেয়েছিলাম। পুরো এলাকাতেই যেন আষ্টে আষ্টে গন্ধ। কমলা দাদামশাইয়ের বাবাকে দেখে গা ঢাকা দিয়েছিল। অনেক ডাকাডাকিতেও সামনে এলো না। দিদিমার তখন ভারী মুশকিল, একা হাতে সব করতে হচ্ছে। দাদামশাইয়ের বাবা সব দেখে শুনে খুব গম্ভীর হয়ে বললেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। সেদিনই বিকেলে স্টেশন মাস্টার হরেন সমাদ্দারের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে বলল, কমলা আমাদের বাড়িতে গিয়ে বসে আছে। তা বলি বাছা, তোমার শ্বশুর ধার্মিক লোক, সে ভালো, কিন্তু উনি যদি জপ তপ বেশি করেন, ঠাকুর দেবতার নাম ধরে ডাকাডাকি করেন, তাহলে কমলা এ বাড়িতে থাকে কি করে? দিদিমা অবাক হয়ে বললেন, এসব কি কথা বলো তো মাসিমা? আমার শ্বশুর জপ তপ করলে কমলার অসুবিধে কি? সমাদ্দারের মা তখন দিদিমার থুতনি নেড়ে দিয়ে বললেন, ও হরি হরি, তুমি বুঝি জানো না? তাই বলি বাছা, দোমোহানিতে সবাই জানে যে এ হচ্ছে অদলেরই রাজত্ব। ঘরে ঘরে সবাই সব ঝি চাকর খাটছে। বাইরে থেকে চেহারা দেখে কিছু বুঝবে না, তবে ওরা হচ্ছে সেই তারা। কারা? দিদিমা একটু অবাক। বুঝবে বাপু, রোশো, বলে সমাদ্দারের মা চলে গেলেন। তা কথাটা মিথ্যে নয়। দোমোহানিতে তখন ঝি চাকর কিংবা কাজের লোকের বড় অভাব। ডুয়ার্সের ম্যালেরিয়া, কালাজ্বর, মশার, বাঘের ভয়ে কোনো লোক সেখানে যেতে চায় না। যাদের না গিয়ে উপায় নেই তারাই যায়, আর গিয়েই পালাই পালাই করে। তবু ঠিক দেখা যেত কারো বাসায় ঝি চাকর বা কাজের লোকের অভাব হলেই ঠিক লোক জুটে যেত। স্টেশন মাস্টার সমাদ্দারের ঘরে একবার দাদামশাই বসে গল্প করছিলেন। সমাদ্দার একটা চিঠি লিখছিলেন। সেটা শেষ করেই ডাকলেন, ওরে কে আছিস? বলা মাত্র একটা ছোকরা মতো লোক এসে হাজির। সমাদ্দার তাঁর হাতে চিঠিটা দিয়ে বললেন, যা, এটা ডাকে দিয়ে আয়। দাদামশাই তখন জিজ্ঞেস করলেন, লোকটাকে নতুন রেখেছেন নাকি? সমাদ্দার মাথা নেড়ে বলেন, না না, ফাই পরমাস খেটে দিয়ে যায় আর কি। খুব ভালো, ওরা ডাকলেই আসে, লোকটোক নয়, ওরাই। মামাদের বাড়িতে প্রাইভেট পড়াতেন ধর্মদাস নামে একজন বেঁটে আর ফর্সা ভদ্রলোক। তিনি থিয়েটারে মেয়ে সেজে এমন মিহি গলায় মেইলি পাঠ করতেন যে বোঝাই যেত না তিনি মেয়ে না ছেলে। সেবার নবাব সিরাজউদ্দৌলা নাটকে তিনি লুৎফা। গিরিশ ঘোষের নাটক, কিন্তু নাটকের দিনই তাঁর ম্যালেরিয়া জাগিয়ে উঠল। লেপ চাপা দিয়ে কোঁ কোঁ করছেন, নাটক প্রায় শিখে ওঠে,
কিন্তু ঠিক দেখা গেল নাটকের সময় লুৎফার অভাব হয়নি। একেবারে ধর্মদাস মাস্টারমশাই যেন গোঁপ কামিয়ে আগাগোড়া নিখুঁত অভিনয় করে গেলেন। কেউ কিছুই টের পেল না, কিন্তু ভিতরকার কয়েকজন ঠিকই জানত যে সেদিন মাস্টারমশাই মোটেই স্টেজে নামেননি। নাটকের শেষে সমাদদার দাদামশাইয়ের সঙ্গে ফিরে আসছিলেন। বললেন, দেখলেন কেমন কার্যোদ্ধার হয়ে গেল, একটু খোনা সুরও কেউ টের পায়নি। দাদামশাই তখন চেপে ধরলেন সমাদদারকে। মশাই, রহস্যটা কি একটু খুলে বলবেন? সমাদদার হেসে শতখান হয়ে বলেন, সবই তো বোঝেন মশাই, একটা নীতি কথা বলে রাখি, সদ্ভাব রাখলে সকলের কাছেই কাজ পাওয়া যায়, কথাটা খেয়াল রাখবেন। মামাদের মধ্যে যারা একটু বড় তারা বাইরে খেলে বেড়াত। মা আর বড় মাসি তখন কিছু বড় হয়েছে। অন্য মামা মাসিরা নাবালক নাবালিকা। মায়ের বড় লুডো খেলার নেশা ছিল। মা আর আমি রোজ দুপুরে লুডো পেড়ে বসতাম। তারপর মা ডাক দিত, আয় রে। অমনি টুক করে কোথা থেকে মায়ের বয়সী দুটো মেয়ে হাসি মুখে লুডো খেলতে বসে যেত। মামাদের মধ্যে যারা বড় হয়েছে সেই বড় মামা আর মেজ মামা যেত বল খেলতে। দুটো পার্টিতে প্রায় ছেলে কম পড়ত। ছোট জায়গাতেও বেশি লোকজন ছিল না, কিন্তু কম পড়লেই মামারা ডাক দিত, কে খেলবি আয়। অমনি 4-5 জন এসে হাজির হতো, মামাদের বয়সী সব ছেলে। খুব জমিয়ে খেলা হতো। এই খেলা নিয়েই আর একটা কাণ্ড হলো একবার। দোমোহানির ফুটবল টিমের সঙ্গে এক চা বাগানের টিমের ম্যাচ। চা বাগান থেকে সাঁওতাল আর আদিবাসী দুর্দান্ত চেহারার খেলোয়াড় সব এসছে। দোমোহানির বাঙালি টিম জুত করতে পারছে না। হঠাৎ দোমোহানির টিম খুব ভালো খেলা শুরু করল। 2 গোল শোধ দিয়ে আর একখানা দিয়েছে। এমন সময় চা বাগানের টিম ক্যাপ্টেন খেলা থামিয়ে রেফারিকে বলল, ওরা 12 জন খেলছে। রেফারি গুনে দেখলেন না, 11 জনই। ফের খেলা শুরু হতে একটু পরে রেফারি খেলা থামিয়ে দোমোহানির ক্যাপ্টেনকে ডেকে বললেন, তোমাদের টিমে 4-5 জন এক্সট্রা লোক খেলছে। দুর্দান্ত সাহেব রেফারি, সবাই ভয় পায়। দোমোহানির ক্যাপ্টেন বুক ফুলিয়ে বলল, গুনে দেখুন। রেফারি গুনে দেখে, আহামক, 11 জনই। দোমোহানি টিম আরও 3টি গোল দিয়েছে। রেফারি আবার খেলা থামিয়ে রেগে চেঁচিয়ে বললেন, There are at least 10 extra men in this team. দর্শকদেরও তাই মনে হয়েছে। গুনে দেখা যায় 11 জন, কিন্তু খেলা শুরু হতেই যেন ঘাসের বুকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিলিয়ে থাকা সব খেলোয়াড় পিলপিল করে নেমে পড়ে মাঠের মধ্যে। রেফারি দোমোহানি টিমকে লাইন আপ করিয়ে সকলের মুখ ভালো করে দেখে বললেন, শেষ 3টে গোল যারা করেছে তারা কই? তাদের তো দেখতেছি না। একটা কালো ঠেঙা ছেলে, একটা বেঁটে আর ফর্সা, আর একটা ষাঁড়ের মতো। Where are they? তারা কই? দোমোহানির ক্যাপ্টেন মিনমিন করে সাফাই গাইল। তাতে রেফারি আরও রেগে টং। চা বাগানের টিমও ভ্যাবাচাকা খেয়ে হাঁপসে পড়েছে, কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না। খেলা অবশ্য বন্ধ হয়ে গেল। দাদামশাইয়ের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বললেন, আবার সেই গন্ধ। এখানেও একটা রহস্য আছে, বুঝলে সমাদদার। স্টেশন মাস্টার সমাদদার পাশেই ছিলেন। বললেন, ব্যাটারা একটু বাড়াবাড়ি করে ফেলেছে। কে, কাদের কথা বলছো? সমাদদার এড়িয়ে গেলেন। দাদামশাইয়ের বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, গন্ধটা খুব সন্দেহজনক। দাদামশাইয়ের বাবা সবই লক্ষ্য করতেন আর বলতেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। ও বৌমা, এসব কি দেখছি তোমার এখানে? হুট করে বলতেই সব মানুষজন এসে পড়ে কোত্থেকে, আবার হুশ করে মিলিয়ে যায়। মাঝরাতে কাল একটু তামাক খাওয়ার ইচ্ছে হলো, উঠে বসে কেবলমাত্র আপন মনে বলেছি একটু তামাক খাই। অমনি একটা কে যেন বলে উঠল, এই যে দাদামশাই, তামাক সেঁচে দিচ্ছি। অবাক হয়ে দেখি সত্যি একটা লোক কোলকে ধরিয়ে এনে হুঁকোয় বসিয়ে দিয়ে গেল। এরা সব কারা? দিদিমা কি আর উত্তর দেবেন, চুপ করে থাকেন।
দাদামশাইও বেশি উচ্চবাচ্য করেন না, বোঝেন সবই, কিন্তু দাদামশাইয়ের বাবা কেবলই চারধারে বাতাস শুঁকে শুঁকে বেড়ান আর বলেন, এ ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। মা প্রায়ই তার দাদুর সঙ্গে বেড়াতে বেরোতেন। রাস্তা ঘাটে লোকজন কারো সঙ্গে দেখা হলে তারা সব প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাত দাদামশাইয়ের বাবাকে, কুশল প্রশ্ন করত। কিন্তু দাদামশাইয়ের বাবা বলতেন, রসবাবু, আগে তোমাকে ছুঁয়ে দেখি, গায়ের গন্ধ শুঁকি, তারপর কথাবার্তা। এই বলে তিনি যাদের সঙ্গে দেখা হতো তাদের গা টিপে দেখতেন, শুঁকতেন, নিশ্চিত হলে কথাবার্তা বলতেন। এতে তাঁর দোষ দেওয়া যায় না। সেই সময় দোমোহানিতে রাস্তায় ঘাটে বা হাটে বাজারে যেসব মানুষ দেখা যেত তাদের 12 আনাই নাকি সত্যিকারের মানুষ নয়, তা নিয়ে অবশ্য কেউ মাথা ঘামাত না। সকলেরই অভ্যেস হয়ে গিয়েছিল। অভ্যেস জিনিসটাই ভারী অদ্ভুত। যেমন বড় মামার কথা বলি। দোমোহানিতে আসবার অনেক আগে থেকেই তার ভারী ভূতের ভয় ছিল। তাঁরও দোষ দেওয়া যায় না, এ বয়সে কারই বা ভূতের ভয় না থাকে। তার একটু বেশি ছিল। সন্ধ্যের পরে ঘরের বার হতে হলেই তাঁর সঙ্গে কাউকে যেতে হতো। দোমোহানিতে আসার অনেক পরেও তাঁর সে অভ্যেস যায়নি। একদিন সন্ধেবেলা বসে ধর্মদাস মাস্টারমশাইয়ের কাছে পড়ছেন একা। বাড়ির সবাই পাড়া বেড়াতে গেছে। ঠিক সে সময় তাঁর বাথরুমে যাওয়ার দরকার হলো। মাস্টারমশাইকে তো আর বলতে পারেন না, আপনি আমার সঙ্গে দাঁড়ান, তাই বাধ্য হয়ে ভিতর বাড়িতে এসে অন্ধকারের উদ্দেশ্যে বললেন, এই শুনছিস? অমনি একটা সমবয়সী ছেলে এসে দাঁড়ালো। কি বলছ? আমি একটু বাথরুম যাব, আমার সঙ্গে একটু দাঁড়াবি চল তো। সেই ছেলেটা তো হেসে কুটিপাটি বলল, দাঁড়াবো কেন, কিসের ভয়? বড় মামা ধমক দিয়ে বললেন, এই ফ্যাচ ফ্যাচ করিস না, দাঁড়াতে বলছি দাঁড়াবি। ছেলেটা অবশ্য দাঁড়ালো। বড় মামা বাথরুমে কাজ ছেড়ে এলে ছেলেটা বলল, কিসের ভয় বললে না তো? বড় মামা গম্ভীর হয়ে বললেন, ভূতের। ছেলেটা হাসতে হাসতেই বাতাসে মিলিয়ে গেল। বড় মামা রেগে গিয়ে বিড়বিড় করে বললেন, খুব ফাজিল হয়েছ তোমরা। তা এই রকম সব হতো দোমোহানিতে। কেউ গা করত না। কেবল দাদামশাইয়ের বাবা বাতাস শুঁকতেন, লোকের গা শুঁকতেন। একদিন বাজার থেকে ফেরার পথে তার হাতে মাছের ছোট খালুই, তাতে শিঙি মাছ নিয়ে আসছিলেন। একটা মাছ মাঝ পথে খালুই বেয়ে উঠে রাস্তায় পড়ে লাফাচ্ছে। দাদামশাইয়ের বাবা সেই মাছ ধরতে হিমশিম খাচ্ছেন, ধরলেই কাঁটা দেয় যদি। এমন সময় একটা লোক খুব সহৃদয়ভাবে এসে মাছটাকে ধরে খালুতে ভরে দিয়ে চলে যাচ্ছিল। দাদামশাইয়ের বাবা তাকে থামিয়ে গা শুঁকেই বললেন, এই তো ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। তুমি কে হে? হ্যাঁ, কারা তোমরা? এই বলে দাদামশাইয়ের বাবা তার পথ আটকে দাঁড়ালেন। লোকটা কিন্তু ঘাবড়াল না। হঠাৎ একটু ঝুঁকে দাদামশাইয়ের বাবার গা শুঁকে সেও বলল, এ তো ভালো কথা নয়, গন্ধটা বেশ সন্দেহজনক। আপনি কে বলুন তো? হ্যাঁ, কে? এই বলে লোকটা হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল। দাদামশাইয়ের বাবা আর গন্ধের কথা বলতেন না। একটু গম্ভীর হয়ে থাকতেন ঠিকই, ভূতের অপমানটা তার খুব প্রেস্টিজে লেগেছিল। একটা ভূত তার গা শুঁকে ওই কথা বলে গেছে, ভাবা যায়? শেষ হলো আজকের গল্প। কিন্তু ধরুন, যদি আপনিও আপনার চারপাশে এমন কোনো সন্দেহজনক গন্ধ পান, তাহলে কিন্তু মনে রাখবেন, তেনারা আপনার আশেপাশেই আছে, আপনার সাথেই আছে। এমন আরেকটা নতুন গল্প নিয়ে আমরা হাজির হব আগামী শনিবার সন্ধেবেলায়। শুনতে থাকুন রহস্য আনলিমিটেড। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। রাত্রি শুভ হোক।